এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট নিয়ে বেশ কথা হচ্ছে আজকাল, তাই না? বিশেষ করে বাংলাদেশে এটা আসছে বা আসতে পারে এই নিয়ে। হ্যাঁ, একদম। স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট মানে সোজা আকাশ থেকে কানেকশন। ইন্টারেস্টিং, একটু গভীর আলোচনা করব। ঠিক, বোঝার চেষ্টা করব এই স্টারলিংক জিনিসটা আসলে কি, বাংলাদেশের সুবিধা কি হতে পারে, কিভাবে পাওয়া যেতে পারে, আর ব্যবহারের দিকগুলো, বিশেষ করে ওইসব জায়গায় যেখানে নেটওয়ার্ক এমনিতে পৌঁছায় না। তাহলে শুরু করা যাক। এই স্টারলিংক মানে স্যাটেলাইট ইন্টারনেট, এটা ঠিক কিভাবে আলাদা, মানে কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? দেখুন, প্রধান কারণটা হলো এটা ভৌগোলিক বাধা মানে না। ধরুন খুব দুর্গম পাহাড় বা কোনো বিচ্ছিন্ন দ্বীপ, কিংবা ধরুন একদম প্রত্যন্ত চর এলাকা, যেখানে ফাইবার অপটিক কেবল নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, তাই তো? একদম। স্টারলিংক কিন্তু সেখানেও হাই স্পিড ইন্টারনেট দিতে পারে। এর মানে হলো দেশের যে কোনো কোনায়, হ্যাঁ, যে কোনো জায়গায় ডিজিটাল কানেক্টিভিটি পৌঁছে দেওয়া সম্ভব। ডিজিটাল যে বৈষম্যটা আছে সেটা হয়তো কমতে পারে। আচ্ছা, আর স্পিডের ব্যাপারটা? দেখলাম ডাউনলোড স্পিড নাকি 50 থেকে 250 MBPS পর্যন্ত হতে পারে, মানে মেগাবাইটস পার সেকেন্ড। হ্যাঁ, এই রেঞ্জে। এটা তো বেশ ভালো স্পিড। সাধারণ ব্রাউজিং, ভিডিও কল তো বটেই, অনলাইন ক্লাস বা গেমিং এর মতো জিনিসেও তো ল্যাগ করার কথা না। একদমই না। আর এর ইম্প্যাক্টটা শুধু বিনোদনে না কিন্তু। ভাবুন, ওই স্পিডে গ্রামের কেউ হয়তো গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজও করতে পারবে। ওয়াও, এটা তো গ্রামীণ অর্থনীতির জন্য একটা বিরাট ব্যাপার হতে পারে। অবশ্যই। আর ধরুন টেলিমেডিসিন, নির্ভরযোগ্য কানেকশন থাকলে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা অনেক উন্নত হতে পারে। স্ক্রিপ্টে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল, বিদ্যুৎ চলে গেলেও নাকি এটা চালানো যায় ইউপিএস বা এরকম কিছু দিয়ে। হ্যাঁ, কোনো পাওয়ার ব্যাকআপ সোর্স ব্যবহার করে। এটাও খুব দরকারি, বিশেষ করে যেখানে কন্টিনিউয়াস কানেকশন দরকার, মানে ধরুন শিক্ষা বা স্বাস্থ্য খাতে। নির্ভরযোগ্যতা আসলেই জরুরি। কিন্তু এত সুবিধার পর প্রশ্ন আসে খরচ নিয়ে। এই দারুণ জিনিসটা পেতে গেলে পকেটের অবস্থা কি হবে? হ্যাঁ, খরচটা একটা বড় বিবেচনার বিষয়। ওয়েবসাইটে যা দেখলাম, প্রি অর্ডার করতে গেলে কিট মানে ওই ডিশ অ্যান্টেনা আর যন্ত্রপাতির জন্য প্রায় $600 লাগছে। $600? আচ্ছা। আর মাসিক সার্ভিস চার্জ ধরা হয়েছে $110 মতো। এখন বাংলাদেশের হিসাবে এটা তো অনেকের জন্য বেশ অনেকটাই বেশি। তাহলে কি এটা শুধু বড় প্রতিষ্ঠান বা যাদের সামর্থ্য আছে তাদের জন্য, সাধারণ মানুষের নাগালের বাইরে? আপাত দৃষ্টিতে হয়তো তাই মনে হচ্ছে। তবে যেখানে অন্য কোনো অপশনই নেই, একদমই নেই, সেখানে হয়তো এটা খুব মূল্যবান। হয়তো কমিউনিটি পর্যায়ে কয়েকজন মিলে শেয়ার করে ব্যবহার করতে পারে, বা কোনো স্থানীয় ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগতে পারে। সেটাও ঠিক। আর টেকনোলজির দাম তো সময়ের সাথে সাথে কমেও আসে অনেক সময়। হ্যাঁ, সেই সম্ভাবনাও থাকে। আচ্ছা, এবার ইনস্টলেশনের কথায় আসি। ডিশটা তো বসাতে হবে খোলা জায়গায়, যেমন ছাদ বা উঠোন, যেখানে আকাশ পরিষ্কার দেখা যায়। কিন্তু এইখানে স্ক্রিপ্টটাতে একটা মজার ঘটনার কথা বলা আছে। হাহা, হ্যাঁ, নিরাপত্তা নিয়ে একটা চিন্তা, তবে বেশ মজার ঢঙে বলা। যেমন গ্রামের খোলা জায়গায় বসানো ডিশ নাকি পাহারার জন্য রাখা মোরগ শুদ্ধ চুরি হয়ে গেছিল। বলেন কি, মোরগ সহ? হ্যাঁ, বেশ মজার ঘটনা। তবে সিরিয়াসলি কিছু বাস্তব সমাধানের কথাও আছে, যেমন ডিশটা কংক্রিটে গেঁথে দেওয়া বা জিপিএস ট্র্যাকার লাগানো। আর সবচেয়ে মজার আইডিয়া কোনটা ছিল? ওই যে, হ্যাঁ, ডিশের গায়ে বউয়ের নাম লিখে রাখা, যাতে চোর নিতে গিয়ে একটু থমকে যায় আর কি। হা, এটা একই সাথে নিরাপত্তা নিয়ে চিন্তা, আবার আমাদের সংস্কৃতিরও একটা মজার প্রতিফলন। দারুণ। ঠিক তাই। এটা দেখায় যে নতুন প্রযুক্তি এলেও স্থানীয় সমস্যা আর তার সমাধানগুলো কিন্তু বেশ অন্যরকম হতে পারে। সব মিলিয়ে যদি দেখি, স্টারলিংক বাংলাদেশের জন্য, বিশেষ করে যেসব এলাকায় নেটওয়ার্ক নেই বা খুব খারাপ, তাদের জন্য একটা বিরাট সম্ভাবনা তৈরি করতে পারে। এটা শুধু ইন্টারনেট না, এটা আসলে পুরো বিশ্বের সাথে যুক্ত হওয়ার একটা নতুন রাস্তা খুলে দিতে পারে, তথ্য, শিক্ষা, সবকিছুর। নিঃসন্দেহে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। তবে এখানে কিন্তু সব শেষ না। একটা প্রশ্ন মনে আসছে। বলুন। যদি সত্যি প্রত্যন্ত এলাকাতেও এরকম হাই স্পিড ইন্টারনেট সহজলভ্য হয়, তাহলে সেখানকার মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, এমনকি সংস্কৃতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কি হতে পারে? শুধু কানেকশন পেলেই কি সব হয়ে যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংযোগটা তো একটা টুল মাত্র।